সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবর নিয়ে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সদ্য সমাপ্ত ইন্ডেক্সটা নিয়ে ডিসকাশন করব, পাশাপাশি আগামী সপ্তাহটা কেমন মুভ করতে পারে ইন্ডেক্সের মুভমেন্ট সেটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব। তো ডিসকাশন শুরুতে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার বিডি স্টক চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আর আলোচনার ক্ষেত্রে বলবো যে ডিসকাশনটা একান্ত আমার ব্যক্তিগত ইন্টেলেকচুয়াল থেকে করা, এবং আমি আমার অভিজ্ঞতা এবং টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে আমি সাধারণত ইন্ডেক্স এবং স্টকের বিভিন্ন অ্যানালিসিসটা করে থাকি। তো আমার এই আলোচনাটা থেকে আপনি কখনোই সরাসরি উদ্বুদ্ধ হয়ে বাই বা সেল করবেন না, কারণ আমি কাউকে নির্দেশনা প্রদান করছি না। শুধুমাত্র একটি স্টকের বা ইন্ডেক্সের আমি অন্তর্নিহিত বিশেষ করে ইনফরমেশনগুলো শেয়ার করে থাকি, যাতে আপনাদের বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা হলেও একটু আপনার ক্যালকুলেশন করতে বা হিসাব করতে সুবিধা হয়। তো এই ছিল আলোচনা। আর পাশাপাশি আরেকটা মেসেজ শেয়ার করবো যে অবশ্যই আপনি ভালো শেয়ারে বিনিয়োগ করবেন, এবং ফান্ডামেন্টাল শেয়ারে বিনিয়োগ করলে ক্ষেত্রে আপনাকে অবশ্যই পূর্বে থেকে আগে থেকে কিন্তু এই স্টকটি নিয়ে আপনাকে কিন্তু রিসার্চ করতে হবে, বিশেষ করে তার পি রেশিওটা, আইপিএস এর গ্রোথ, আর নেট প্রফিট গ্রোথ কেমন আছে, নেট ভ্যালু, অ্যাসেট ভ্যালু কেমন আছে, প্রিভিয়াস হিস্ট্রি, এই কয়েকটা ইন্ডিকেটর যদি আপনি দেখেন বা বিশেষ করে প্যারামিটার যদি আপনি দেখে আপনার কাছে পজিটিভ মনে হয়, তাহলে কিন্তু স্টকটা বিনিয়োগ করলে আপনি কিন্তু প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে। আর জাঙ্ক শেয়ার থেকে বা অন্য থার্ড পার্সনের কারোর পরামর্শে যদি কোনো শেয়ার বাই বা সেল করে থাকেন, তাহলে কিন্তু আপনি প্রতারিত হতে পারেন। সেই জন্য আপনার বিনিয়োগ শেখাটা খুব জরুরি। এই জন্যে আপনাদেরকে আমার মূলত উদ্দেশ্যটাই হচ্ছে যে আপনাকে একটু বিনিয়োগ বান্ধব করা, অর্থাৎ ভালো শেয়ার চেনার উপায় এবং কিভাবে আপনি একটা শেয়ার থেকে কিভাবে পারফর্ম করে একটা প্রফিট নিতে পারেন, সেইটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আমার এই চ্যানেলে আমি কোনো কমার্শিয়াল স্টক প্রমোট করি না, আমি শুধুমাত্র আপনাদের কাছ থেকে পাওয়া কিছু রিকোয়েস্টেড স্টক এবং আমার কিছু মার্কেট রিসার্চ থেকে করা কিছু স্টক নিয়ে আপনাদেরকে ডিসকাশন করে থাকি। তো থ্যাংক ইউ। তো প্রথমে আমি আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সদ্য সমাপ্ত ইন্ডেক্স, অর্থাৎ গত বৃহস্পতিবারে যে পারফরমেন্সটা হয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের 28 নভেম্বর 2024 সালে, এইটার উপরে একটু ডিসকাশন করব এবং আগামী সপ্তাহটা কেমন যেতে পারে সেটাও আপনাদের সঙ্গে ডিসকাশন করব। তো আলোচনার শুরুতে আমি যে প্যারামিটার নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে আরএসআই নিয়ে। তো আরএসআইটা কিন্তু এখানে মুভমেন্ট কিন্তু দেখাচ্ছে যে একেবারে শার্প ডাউনলি হচ্ছে তা না, একটু ডেভিয়েটেড হচ্ছে, এটা হওয়াটা স্বাভাবিক। এটা স্টকের ধর্ম, আপ ডাউন করার মাঝে দিয়ে কিন্তু স্টকটি বা ইন্ডেক্সটা কিন্তু মুভমেন্ট করে, এটা হচ্ছে একটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। তার মানে আমরা আরএসআইটা কিন্তু আমাদেরকে কিন্তু একেবারে শার্পলি আপ হচ্ছে তা কিন্তু দিচ্ছেন, আবার কিন্তু শার্পলি ডাউন হচ্ছে তাও কিন্তু মিন করতেছে, তার মানে একটু কিন্তু ইনডিসিভ অবস্থায় কিন্তু বর্তমানে ইন্ডেক্সটা মুভমেন্ট করতেছে। তো নেক্সটে আমরা দেখবো যে এমএসসিডি যদি ক্রস ওভারটা হয়ে থাকে, আমরা সাধারণত ধরে থাকি যে সাধারণত এটাকে মিন করে যে ডাউন ট্রেন্ড শেষে যখন আপ ট্রেন্ডে যায় তখন কিন্তু এই ধরনের একটা আমরা হিস্টোগ্রামের বার দেখতে পাই। তো এখানে কিন্তু বারগুলো কিন্তু একটু লাইট কালার হয়ে যাচ্ছে, তো আগে এখানে রেড ছিল, এখানে কিন্তু লাইট হয়ে যায়, রেড ট্রেন্ড লাইট হয়ে কিন্তু আপ ট্রেন্ড হয়ে একটা প্ল্যান করতেছে। তার মানে বর্তমানে যেভাবে মুভমেন্ট করতেছে এইভাবে যদি মুভমেন্টটা করে, তাহলে হয়তো আগামী রবিবার সোমবারের মাঝে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু একটু আপ ট্রেন্ডে যাওয়ার, একটা আপ ট্রেন্ড বলতে কি জাস্ট তার কারেকশনের শেষে সে একটু বাউন্স ব্যাক করবে, তার নেগেটিভ থেকে পজিটিভ দিকে মুভমেন্ট করার একটা প্ল্যান যথেষ্ট রয়েছে। তো এখন আমরা দেখব হচ্ছে ডে চার্টের ক্যান্ডেল প্যাটার্নটা। তো ক্যান্ডেল প্যাটার্ন আমাদেরকে যে ইঙ্গিতটা করতেছে এখানে সেটা হচ্ছে যে এটা কিন্তু স্পষ্টই বিন করতেছে যে এখানে কিন্তু সেলারদের দারুণ আধিক্য ছিল এবং ভলিউমও কিন্তু সেলারদের আধিক্যে থাকে অনেক বাড়ছে। এখানে গত 27 তারিখে ভলিউম ছিল হচ্ছে 450 কোটি, আর গত বৃহস্পতিবার হয়েছে কিন্তু 473 কোটি, তার মানে হচ্ছে কিন্তু পজিটিভ ভলিউম। তার মানে এখানে কিন্তু এই লেভেলে কিন্তু বায়ার চলে আসছে, অর্থাৎ বায়াররা কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়তেছে। যেখানে 300 কোটি টাকা লেভেলও ছিল এক সময়, কত 319 কোটি টাকা ছিল, তারপরে ছিল 359 কোটি, এখন কিন্তু লেনদেনটা বাড়ছে। তার মানে হচ্ছে কিন্তু কিছু বায়ার কিন্তু কনফিডেন্স পাচ্ছে এই লেভেলে, অর্থাৎ বর্তমানে যে ইন্ডেক্সটা মুভ করতেছে এই ইন্ডেক্সে কিন্তু বাই করার মতো আছে, অর্থাৎ 5100 এই লেভেলটাতে কিন্তু কমফোর্ট মনে হয় যে এই লেভেলটাতে বিনিয়োগ করা যেতে পারে। বিশেষ করে বিগ ইনভেস্টররা তো এখনো ইনক্লুশন হচ্ছে না, যদি ওনাদের একটা বাইং একটা লেভেলে ফোর্সে চলে আসে তাহলে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু অনেক বেটার করবে। তো যেহেতু এন্ড অফ দ্য ইয়ারে চলে আসছে, আমরা জানি যে নভেম্বরের এন্ড অফ দ্য নভেম্বর কিন্তু মার্কেটটা কিন্তু ঘুরে যায়, ডিসেম্বরের থেকে মার্কেট কিন্তু আস্তে আস্তে কিন্তু আপের দিকে যায়। তো তারই ধারাবাহিকতা এখন আমরা কিছুটা ফ্লেভার দেখতে পাচ্ছি। অলরেডি কিন্তু নভেম্বর শেষ পর্যায়ে 28 তারিখে যে ক্যান্ডেলটা এখানে শো করেছে,
এটা কিন্তু একটা সেলারদের কন্ট্রিবিউট, বাট কিন্তু লেনদেন বেড়েছে, এতে আমরা আশা করতে পারি যে, এবং আমাদের এমএসসিডিও কিন্তু সিগন্যাল দিচ্ছে এটা কিন্তু গোয়িং টু ক্রস ওভার। তার মানে হচ্ছে কি, যে মানে বোঝাতে যাচ্ছে যে আগামী রবিবারে যে ক্যান্ডেলটা আসবে এটা গ্রিন হওয়ার সম্ভাবনা কম, যেহেতু এখানে সেলার আছে। তো এই ক্ষেত্রে হবে কি, একটা আমার মনে হচ্ছে যে এই জায়গায় এরকম একটা হচ্ছে একটা ডোজি ক্রিয়েট করতে পারে, ইন্ডিসের একটা ডোজি হতে পারে, যেটা ছোট বডির একটা ক্যান্ডেল হতে পারে, এবং পরের যে ক্যান্ডেলটা হবে সেটা গ্রিন ক্যান্ডেল হয়ে কিন্তু আপ ট্রেন্ডে একটা যেতে পারে, অর্থাৎ বাউন্স ব্যাক করবে এখান থেকে। অর্থাৎ সোমবার থেকে আশা করা যায় মার্কেটটা কিন্তু একটা ভালো ভলিউমে মুভ করার সম্ভাবনা আছে। মানে জাস্ট এই ক্যান্ডেল থেকে আমরা এটা মিন করতেছি। এখানে কিন্তু সেলাররা প্রচুর, কিন্তু বায়ারও কিন্তু আছে, বায়ার অল্প হলেও কিন্তু বায়াররা আছে বলে কিন্তু ভলিউমটা বাড়ছে। আর সেই ক্ষেত্রে এই ধরনের ক্যান্ডেলের পরে সাধারণত পরবর্তী যে ক্যান্ডেলটা হয় এটা কিন্তু একটা উইক বডির হয়, এবং সাধারণত এটা একটা ডোজি ক্যান্ডেলের দেখা যায়। এই ডোজি বিভিন্ন ধরনের থাকতে পারে। তো যে ডোজিটা রবিবারে করার সম্ভাবনা আছে সেটা হচ্ছে, আমার মনে হচ্ছে যে একটু আপ ট্রেন্ড হবে এরকম ডোজি ক্রিয়েট করতে পারে। এটা হতে পারে লং লেগ ডোজি হতে পারে, অথবা দেখা যাচ্ছে আপনার এটা শুধু ডোজি তো হতে পারে, মিডলে থাকে ইন্ডিসিভ একটা ডোজি ক্রিয়েট করতে পারে। হয় ইন্ডিসিভ আসবে, না হলে কিন্তু এটা লং লেগ ডোজি একটা করার সম্ভাবনা থাকবে। যে সিগন্যালটা থেকে আমরা বুঝতে পারবো যে আগামীতে পরের দিনই ঢাকা স্টক ইন্ডেক্সটা একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে আপ ট্রেন্ড করবে। তো সেক্ষেত্রে এইভাবে কিন্তু আপ ডাউন করে করে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু 5600 লেভেল যায়। 5600 কিন্তু একটা টাফেস্ট একটা ল্যান্ডমার্ক। এটা কিন্তু ওভারকাম করতে পারলে কিন্তু পরবর্তী দ্বারগুলো ওপেন হবে 6000 এর যে একটা বেড়ে সেখানে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপাতত মেইন রেজিস্ট্যান্স হচ্ছে 5600, অর্থাৎ 5600 লেভেলটা হচ্ছে তার বর্তমানে ইন্ডেক্সের জন্য একটা বড় একটা চ্যালেঞ্জ। এটাকে যদি ওভারকাম করতে পারে তারাই কিন্তু 5400 এই লেভেলটা, যেটা রিসেন্ট যে রেজিস্ট্যান্স ফিল করছিল 5400 পরে কিন্তু যেতে পারেনি। এই 5400 যেতে পারে নাই, এই কারণে কিন্তু ইন্ডেক্স কিন্তু ডাউন ফর্মে আছে। এখন কিন্তু নতুন একটা আপনার ভালো একটা বায়ারের একটা কন্ট্রিবিউশন নিয়ে কিন্তু এই 5400 যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা কিন্তু ইন্ডেক্সটা কিন্তু ওভারকাম করে 5600 লেভেলে যায়, এবং এটা যাবে। এখানে থেকে 5600 লেভেল থেকে পড়ে যাওয়া মানে হচ্ছে কিন্তু নতুন একটা স্ট্রেংথ নিয়ে কিন্তু ইন্ডেক্সটা মুভ করতেছে। সেই জন্য কিন্তু 5400 লেভেলটাকে ভেঙে ফেলবে, ভেঙে 5600 তে যাবে। যাওয়ার পরে হয়তো একটু কারেকশন আসতে পারে, তারপর কিন্তু আবার কিন্তু ইন্ডেক্সটা কিন্তু নতুন করে কিন্তু একটা আবার হায়ার হাই ক্রিয়েট করে কিন্তু মুভমেন্টে যাবে। তো সেটা পরবর্তীতে ইস্যু, বাট বর্তমানে হচ্ছে ইন্ডেক্সের জন্য বড় চ্যালেঞ্জ 5400 লেভেলটা, এটাকে যাবে। এই লেভেলটা আশা করি এটা ভাঙবে, ভাঙার পরে কিন্তু 5600 যাবে, এবার কিন্তু কন্টিনিউ 6000 এ যাওয়ার একটা প্ল্যান রয়েছে। তো এটা ছিল মূলত আপনাদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের আগামী সপ্তাহের কেমন মুভমেন্টটা করতে পারে। তো আমি আবারও রিকল করতেছি যে রবিবারের জন্য একটা হতো যে ছোট বডির একটা ডোজি ক্রিয়েট করতে পারে, সেটা রেয়ারটা হইতে পারে। তারপর দিন থেকে কিন্তু গ্রিন ক্যান্ডেল করে করে 5400 লেভেলে যাবে। এখান থেকে যাওয়ার পরে যেহেতু একটা স্টাফ রেজিস্ট্যান্স একটু হয়তো আবারও কিন্তু একটু হয়তো সময় ক্ষেপণ করতে পারে, তারপরে কিন্তু আবার টানে কিন্তু এটা 5600 লেভেলে যাবে। এখানে যাওয়ার পরে একটু রেজিস্ট্যান্স ফিল করে কিন্তু আবার কিন্তু একটু ডাউন ট্রেন্ডে কারেকশন ফেজে এসে আবার নতুন করে মুভমেন্টটা নিয়ে কিন্তু এটা আবার এই যে 500 থেকে উপরে হায়ার হাই ক্রিয়েট করে কিন্তু 5-6000 লেভেলে যাওয়ার একটা যথেষ্ট পসিবিলিটিস আছে, এবং এটা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা ক্রিয়েট হচ্ছে। কারণ অনেক কিছু তো চেঞ্জ আসতেছে, আগামী বছরকে সামনে রেখে অনেক ধরনের প্ল্যান প্রোগ্রাম আসতেছে। যদি এগুলো পজিটিভলি ইমপ্লিমেন্টেশন হয় তাহলে আমার মনে হয় শেয়ার বাজারের জন্য আমরা ভালো একটা মুভমেন্ট দেখতে পাবো ইনশাআল্লাহ সামনেতে। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করা আগামীতে। তো এখন আমি কয়েকটা স্পেসিফিকলি আপনাদের রিকোয়েস্টে কিছু স্টক ছিল, ওই স্টকগুলো নিয়ে একটু আলোকপাত করব, পাশাপাশি আমার কয়েকটা মার্কেট রিসার্চ স্টক ছিল এগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমে যে স্টকটি নিয়ে আমি এদিক থেকে শুরু করি সেটা হচ্ছে বেক্সিমকো ফার্মা নিয়ে কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে বেক্সিমকো ফার্মা কিন্তু ভালো মুভমেন্টে আছে। যদি কেউ নতুন করে ইনভেস্ট করতে চান আমার মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম, কারণ এখনো কিন্তু ক্রসওভারটা হয়নি। তো অলরেডি যেভাবে মুভমেন্ট করতেছে তাতে মনে হচ্ছে আগামী 24 সোমবারের মধ্যে ক্রসওভারটা হয়ে কিন্তু একটা ছোট একটা কিন্তু একটা বাউন্স ব্যাক দিতে পারে, এবং এটা কিন্তু আরএসআই কিন্তু সেম সিগন্যাল দিচ্ছে, ভেরি শার্পলি কিন্তু মুভমেন্ট করতেছে। আর পাশাপাশি হচ্ছে যে আমরা যে ডে ক্যান্ডেলের দিকে প্যাটার্নটা যদি দেখি, এটাও কিন্তু আপনার কন্টিনিউ কিন্তু গ্রিন ক্যান্ডেল নিয়ে কিন্তু মুভমেন্টটা দিচ্ছে। যদিও এখানে আজকে অর্থাৎ 28 তারিখে ক্যান্ডেলে যেটা শো করতেছে, এখানে কিন্তু যদিও এখানে সেলার অ্যাক্টিভ ছিল, এই লেভেলে অনেকে সেল করতেছে, বাট এখানে কিন্তু ভলিউমটা খুব বাড়ছে, অর্থাৎ এখানে কিন্তু এই লেভেলে কিন্তু প্রচন্ড বাই হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু
এই স্টকটি কিন্তু এই লেভেলে আপনি হয়তো আর কিছুদিন পরে নাও পেয়ে, আমি আগেও বলছিলাম যে এই যে লেভেলগুলো যারা বাই করেছেন 64 এই লেভেলে কিন্তু এই স্টকটি থাকবে না। বেক্সিমকো ফার্মা একটা যথেষ্ট মার্কেটে তাদের স্ট্রেংথ রয়েছে এবং কিন্তু ভালো মুভমেন্ট, অর্থাৎ একটা প্রোডাক্টে যদি মার্কেটে যে ভালো মুভমেন্ট থাকে আপনি ওই স্টকে বিনিয়োগ করলে কিন্তু প্রতারিত হবেন না। কিন্তু অনেকে দেখবেন ঢাকা স্টকে অনেক স্টক আছে যেগুলো উৎপাদনই বন্ধ, কারখানায় অস্তিত্ব নেই, এগুলো কিন্তু শেয়ার বাড়তেছে, এগুলো কিন্তু আপনার বুঝে শুনে খেয়াল করতে হবে কোনটার মার্কেট ভ্যালু ভালো। তো যেসব স্টকগুলোর মার্কেটে ভালো মুভমেন্ট তার মধ্যে বেক্সিমকো ফার্মা কিন্তু একটা, সেই জন্য এই ধরনের স্টকগুলোতে যদি আপনি ভালো পয়েন্ট দেখে যদি এন্ট্রি নিতে পারেন তাহলে কিন্তু আপনি লাভবানই হবেন। যেমন এই স্টকটি কিন্তু এই যে প্যারামিটারগুলো আমি অনেকবার বলছি, আবারও বলতেছি, এই যে গ্যাপগুলা, এই গ্যাপগুলা কিন্তু সে ওভারকাম করে করে কিন্তু স্টকটি কিন্তু অনেক উপরে চলে যাবে। এটা ছিল তার হচ্ছে ফ্লোর প্রাইস 146টা, এখানে সে যাবে আজ হোক কাল হোক দুদিন পরে। আপনি যদি ইনভেস্টর হয়ে থাকেন তাহলে এই ধরনের স্টকগুলোতে বিনিয়োগ করলে আপনি কিন্তু লাভবান হতে পারেন। আপনি যদি তাড়াহুড়া করে ট্রেড করতে চান, ট্রেড করলেও কিন্তু এখান থেকে আপনি যে ফেজ ওয়াইজ যদি এই যেমন এই ফেজগুলোতে যা বিনিয়োগ করেন, এই যে আমি একটু বর্ডার করে দিচ্ছি, যেমন এই ফেজগুলোতে আপনি যদি বিনিয়োগ করে এখানে যদি আপনি সেল করে দিতে পারেন, এই যে এখানে বিনিয়োগ করে যদি এখানে যদি সেল দেয়, অর্থাৎ আপনি যদি ভালো অ্যানালাইসিস বুঝে, অর্থাৎ আপনি যদি ভালো ক্যান্ডেল প্যাটার্নকে জাজমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোথা থেকে কিন্তু ইন্ডেক্স স্টকটা কিন্তু ঘুরে যাচ্ছে। যদি আপনি এই ক্ষেত্রে যদি এই লেভেলগুলো যদি বাই করতেন তাহলে এখানে যদি আপনি সেল করেন তাহলে কিন্তু প্রত্যেকটা স্টক থেকে কিন্তু আপনি প্রফিট নিতে পারেন যদি আপনি ভালো বুঝেন। আর যদি আপনি খুব ভালো না বুঝেন তাহলে আপনি ট্রেড না করে আমার মনে হয় আপনি ইনভেস্ট করাই ভালো। যদি আপনি এইসব জায়গায় যদি আপনি ইনভেস্ট করতেন, সাপোজ এই লেভেলগুলোতে 64 65, আপনি ব্যাংকে টাকা রাখলে তো ডাবল করতে গেলে 5-7 বছর লেগে যায়। তো আপনি ফেলে রাখেন না, আপনি কত এই যে এই লেভেলে 65 কিনে যদি আপনি এখানে বিক্রি করেন কত বেনিফিট আপনি পাচ্ছেন, ডাবলেরও বেশি। অথবা আপনি যদি মনে করেন যে আপনি না আমি রাখবো না, তাহলে আপনি ফেজ ওয়াইজ এখানে ইনভেস্ট করেন, যে এখানে আপনি বাই করতেছেন, এই লেভেলে বাই করছেন, এই লেভেলে সেল করেন, আবার ওই অ্যামাউন্টটা দিয়ে আবার এই যখন আবার স্টকটি যখন আবার কারেকশন ফিজে আসে, আবার যখন সে যেমন এই লেভেলটাতে সে আসছে যখন এখানে বা কাছাকাছি পয়েন্ট, একবার তো লোয়ারে করা যায় না, এটা কাছাকাছি পয়েন্ট দেখে যদি আপনি বাই করেন, আবার যখন স্টকটি এই লেভেলটাতে আসবে, অর্থাৎ অ্যাটলিস্ট তাকে তো এই লেভেলে এসে বাড়ি একটা খাবি 99 টাকা এসে যাবে, তারপরে তো একটু কারেকশন ফিজ হবে। তো আপনি 60 84 85 এই লেভেলে যদি আপনি বিনিয়োগ করেন 90 টাকা এই লেভেলে এসে যাবেই, এই লেভেলও যাবে একসময়। 90 টাকা না যাওয়া পর্যন্ত কিন্তু সে সহজে কিন্তু আর ইয়ে হচ্ছে না, কারেকশন মুড়ে আসতেছে না। তো 99 100 টাকা লেভেলে যদি আপনি সেল দিতে পারেন 85 লেভেলে কিনে, তাহলে আপনি এখানে 15টা গ্যাপ পাচ্ছেন, 14-15টা গ্যাপ পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আপনি ইনভেস্ট করে প্রফিট টিক করতে হবে। আর যদি আপনি লং টার্ম ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু আপনি ধরে নিতে পারবেন আপনি এই 84 লেভেলে যদি আপনি ইনভেস্ট করে আপনি 100 টাকা লেভেলে 146 বা 150 টাকা যাওয়ার পরে আপনি সেল করবেন, তাহলে কিন্তু আপনি ভালো বেনিফিট নিতে পারেন। অর্থাৎ যারা ভালো বুঝেন, ক্যান্ডেল বুঝেন বা মার্কেট সম্বন্ধে ধারণা, তারা কিন্তু ইনভেস্টের জন্য আমার মনে হয় ভালো করতে পারবে, অথবা আপনি ফেজ ওয়াইজও প্রফিট নিতে পারেন। তো বেক্সিমকো ফার্মা নিয়ে আমার এইটা প্রেডিকশন যে এটা কিন্তু একটা বর্তমানে ভালো একটা মুডে আছে। আপনারা যারা লং টার্ম বা ফেজ ওয়াইজ ইনভেস্ট করতে চান তারা কিন্তু এই স্টকটিতে ভালো রিটার্ন পেতে পারেন, কারণ এটা একটা গুড স্টক, মার্কেটে তাদের মুভমেন্ট ভালো। তো এই হচ্ছে বেক্সিমকো ফার্মা নিয়ে কথা বলা। আর আমরা যে বেক্সিমকো ফার্মা অ্যানালিসিসটা দেখি, তো এটা কিন্তু ইপিএস কিন্তু যথেষ্ট ভালো, ইপিএস এর গ্রোথ 15.38%, আর পি রেশিওটা কিন্তু ভালো। গত বছর 2000 বর্তমানে কিন্তু পি রেশিও অনেক ভালো আসছে, 5.76 কারেন্ট পি রেশিও, এটা কিন্তু ভালো। আর হচ্ছে তার যেতে আপনার রিজার্ভ অনেক 3395 কোটি কিন্তু টাকা রিজার্ভে রয়েছে, হিউজ পরিমাণ রিজার্ভ ফান্ড। ইনস্টিটিউট কিন্তু নতুন করে 1.2% কিন্তু 20% বাই করতেছে। তো এগুলোতে অনেক সিগন্যাল দেয় ইনস্টিটিউট কখন বাই করে আপনি ভালো করে বুঝেন। তো ন্যাবের গ্রোথও কিন্তু ভালো, ডিভিডেন্ডের গ্রোথও ভালো, 5%, 2024 সালে 40%, 2023 ছিল 35%। যার ইপিএস এর গ্রোথ তার মানে তার ডিভিডেন্ড গ্রোথও ভালো। তো এই প্যারামিটারগুলো যদি ম্যাচ করে তাহলে কিন্তু আপনি যে স্টকগুলোতে ম্যাচ করে আপনার কাছে মনে আপনি কিন্তু ইনভেস্ট করলে বেটার রেজাল্ট পেতে পারে, সম্ভাবনা খুব বেশি। তো এই ছিল বেক্সিমকো ফার্মা নিয়ে। আর নেক্সট স্টকটি নিয়ে কথা বলতে হচ্ছে রবি নিয়ে। তো রবি হচ্ছে একটা ভালো স্টক, টেলিকম সেক্টরে আমরা জানি যে তার নাম্বার অফ স্টক কিন্তু অনেক বেশি, হিউজ পরিমাণ স্টক। রবি যদি মুভমেন্ট করে ওই দিন কিন্তু আপনারা দেখবেন যে ঢাকা স্টকের ইন্ডেক্সটি চেঞ্জ হয়ে যায়। রবি, গ্রামীণ ফোন, এইটা স্কোয়ার, লিন্ডিভিডি, তারপরে ব্যাট বেসি, এই স্টকগুলো যখন মুভ করে তখন কিন্তু পুরো ইন্ডেক্সের চেয়ার আছে, অলিম্পিক, এরকম অনেক বড় বড় স্টক আছে। তো তার মধ্যে একটা হচ্ছে রবি। তো রবি যে আমরা যে প্রথমে যে প্যারামিটার দেখতে চাচ্ছি এটা দেখলাম যে আরএসআই কিন্তু যথেষ্ট পজিটিভ,
অর্থাৎ এটা কিন্তু একবারে কিন্তু ডাউনফল হচ্ছে না, জাস্ট মনে হচ্ছে যে এখান থেকে একটু আপ ট্রেন্ড হওয়ার একটা চান্স করতে পারে, এখান থেকে যেতে পারে। আমরা যদি এখন এমএসসিডি যে ক্রসওভারটা দেখি, ওটা কিন্তু মিন করতেছে যে কিন্তু গোয়িং টু বি ক্রসওভার, হয়তো আগামী রবিবারেও এটা ক্রসওভার করে ফেলতে পারে। তার মানে এই লেভেলগুলোতে ইনভেস্ট করা যায়, এই লেভেল ইনভেস্ট করলে আপনি শর্ট টার্ম প্রফিট কিন্তু টেক করতে পারেন। আর যেহেতু এটা হচ্ছে একটা ডিসেম্বর ক্লোজিং একটা স্টক, এটাও কিন্তু একটা ভালো একটা মুভমেন্ট যাবে কিছুদিনের মাঝে। তো বর্তমানে তার যে ক্যান্ডেলটা এখানে আমরা যদি ডে চার্ট দেখি, এটা কিন্তু একটা স্পষ্ট কিন্তু বলা হচ্ছে এটা কিন্তু একটা মানে বেয়ারিশ ক্যান্ডেল একটা মিন করতেছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু যদিও বায়ার এখানে আসছে, বাট এখানে কিন্তু সেলার অনেক বেশি একটি বায়ার জন্য সেলার অ্যাক্টিভ আছে। তো যদি কারেকশন লেভেলে আসেও তাহলে কিন্তু একটা ভালো সাপোর্ট পাবে সে 25 টাকা 80 পয়সা লেভেলে, তার একটা ভালো সাপোর্ট আছে এই লেভেলটাতে। আমরা যদি একটু ফিগার টেনে দেখাই এখানে যে এই লেভেলটাতে কিন্তু তার একটা সাপোর্ট রয়েছে। এখানে বর্তমানে 25.90 পয়সা আছে, এখানে একটা সাপোর্ট, তার ভালো সাপোর্ট পয়েন্ট আছে এখানে। আর যদি সাপোর্ট লেভেলটা ভেঙে ফেলে তাহলে কিন্তু তার একটা ভালো সাপোর্ট পাবে সে এই যে এই জায়গাটাতে একটা সাপোর্ট আছে 25 টাকা 20 পয়সা। তো আশা করি 25 টাকা 20 পয়সা আসবে না, কারণ হচ্ছে কি এই যে প্রিভিয়াস যে 27 তারিখে যে ক্যান্ডেলটা ফর্ম করেছিল এটারও কিন্তু একটা জাস্ট ইম্প্যাক্ট হচ্ছে এখানে, এটা কিন্তু স্বাভাবিকভাবে একটা কারেকশন ফেজে আসতেই পারে। এমন হতে পারে যে হয়তো নতুন কোনো কারেকশন আগে বর্তমানে যে 25.90 পয়সা যে টাচ করে, এটা কিন্তু ভালো একটা সাপোর্ট, এখান থেকে তো ইতিপূর্বে কিন্তু স্টকটি কিন্তু এখানে বাউন্স ব্যাক করেছিল। তো সেক্ষেত্রে মনে হচ্ছে যে এমন হতে পারে যেহেতু এখানে একটা লেভেল টাচ করে ফেলছে, এবং এটা হচ্ছে আগের দিনের ক্যান্ডেলের একটা হচ্ছে জাস্ট রিয়াকশন, জাস্ট কারেকশনটা আসতেই পারে, এখানে প্রফিট টেক হচ্ছে সে কারণে এখানে একটা ফর্মেশন করতে পারে। আরেকদিকে আমরা যদি চিন্তা করি তাহলে দেখবো যে এখানে এমএসসিডি কিন্তু ক্রসওভার অলরেডি কিন্তু দেখাচ্ছে যে কিন্তু ক্রসওভার হয়ে যাবে খুব শীঘ্রই। তার মানে হচ্ছে যদি এইগুলো থেকে আমরা একটা সংক্ষেপে আসতে পারি যে রবিবারে হয়তো এই স্টকটির মুভমেন্ট হয়তো পজিটিভ থাকতে পারে। এই ক্ষেত্রে এই স্টকটির সম্ভাবনা আছে, যথেষ্ট সম্ভাবনা আছে যে তার সর্বোচ্চ লেভেলটা যেতে পারে, এখানে একটা ভালো একটা প্রাইস গ্যাপ আছে 27 টাকা 50 পয়সা, অর্থাৎ 25 টাকা 90 বর্তমানে ক্লোজ করে 26 টাকা, 26 টাকা থেকে সে 27 টাকা 50 পর্যন্ত কিন্তু তার একটা যথেষ্ট ভালো মুভমেন্ট করার সুযোগ আছে। আর তার সর্বোচ্চ রেজিস্ট্যান্স হচ্ছে 28 টাকা 50 পয়সা, অর্থাৎ 28 টাকা 50 পর্যন্ত তার একটা ভালো রেজিস্ট্যান্স। এই লেভেল পর্যন্ত যাওয়ার পর হয়তো স্টকটি নতুন করে হয়তো কোনো একটা মুভমেন্টে যেতে পারে, এবং এখানে নট অনলি দ্যাট, এটা কিন্তু 28 টাকা 50, তার যথেষ্ট সম্ভাবনা আছে যে 31 টাকা পর্যন্ত সে মুভমেন্ট করতে পারে, এটা সময় বলে দিবে, তবে যথেষ্ট সম্ভাবনা আছে স্যার মুভমেন্ট করে। তো আপাতত আমরা দেখতে পাচ্ছি যে স্টকটি কিন্তু 27 টাকা 50 এবং 28 টাকা 50 এই লেভেলটাতে তার যাওয়ার সম্ভাবনা আছে, এবং 28 টাকা 50 লেভেল যাওয়ার পরে কিন্তু স্টকটি কিন্তু আবার কিন্তু কারেকশন ফেজে আসে, সেই জন্য 28 টাকা 50 টাকা হচ্ছে তার জন্য একটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স। এর আগে বর্তমানে যেভাবে আছে 2610 পয়সা, এখান থেকে সে মুভ করে 27 টাকা 50 পয়সা যাবে, অথবা এই এটা হয়তো আর একটু উপরেও যেতে পারে, 27 টাকা 80 লেভেল পর্যন্ত কিন্তু যেতে পারে। এখানে যাওয়ার পর হয়তো একটু আবার কারেকশন ফেজে এসে আবার নতুন করে আপ ট্রেন্ড হতে পারে। তো রবি একটা গুড স্টক, তো যারা রবিতে শর্ট টার্ম প্রফিট করতে চান আমার মনে হয় আপনি শর্ট টার্মের জন্য এখন বিনিয়োগ করতে পারেন। এই স্টকটি কিন্তু 28 টাকা 50 পর্যন্ত যাওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আর যদি আপনি একটু ধৈর্য ধারণ করতে পারেন তাহলে স্টকটা 30-31 টাকা পর্যন্ত কিন্তু তার যাওয়ার সম্ভাবনা, 33 টাকাও যেতে পারে, এর উপরে যাবে, কারণ এটা তো হচ্ছে ডিসেম্বর পর্যন্ত স্টক। তো হোপফুলি এর মাঝে আপনি যদি এখন বিনিয়োগ করে থাকতে পারেন তাহলে কিন্তু আগামী 2-3 মাসের মধ্যে কিন্তু ভালো একটা বেনিফিট পেতে পারেন। তো রবির আমরা যে ফান্ডামেন্টালটা একটু চেক করে দেখি, তাহলে এখান থেকে হয়তো আপনি একটু ভালো একটু মেসেজ নিতে পারবেন। সেটা হচ্ছে যে রবির টোটাল সিকিউরিটিজ দেখেন 523 কোটি 79 লক্ষ, মানে প্রায় 524 কোটি শেয়ার টেলিকম সেক্টর। আমরা জানি পি রেশিওটা 25.42, আর হচ্ছে তার কিন্তু কোয়ার্টার ওয়াইজ ইপিএস এর গ্রোথ কিন্তু খুবই ভালো, 68.31% কিন্তু পজিটিভলি মুভ করতেছে ইপিএস লাস্ট ইয়ারের তুলনায় কারেন্টে। তারপর তার ডিভিডেন্ডের গ্রোথও বাড়ছে, আগে ছিল 7% 22 সালে, 23 সালে কিন্তু 10%, এবার যেহেতু আরো ভালো ডিভিডেন্ড আসছে তার মানে হয়তো ডিভিডেন্ডটা বাড়া, যেহেতু ইপিএস এর গ্রোথ তার মানে বাড়তে হবে, অথবা নিচে যাবে না। যদি 3% প্লাস ডিভিডেন্ড গ্রোথ, কারণ এত কোটি শেয়ার নিয়ে ডিভিডেন্ড ইপিএস এর গ্রোথ বাড়ানো কিন্তু একটা ব্যাপার আছে। তো ডিভিডেন্ড একটা গ্রোথ তার থাকতে পারে। নেক্সট প্রফিট গ্রোথ কিন্তু ভালো, 2022 তুলনায় 23 কিন্তু 75% কিন্তু পজিটিভ প্রফিট গ্রোথই ছিল, অর্থাৎ এই স্টকটি বা এই প্রোডাক্টটা কিন্তু এখন মার্কেটে কিন্তু তার একটা অবস্থান করে নিয়েছে, সেই জন্য এগুলা কিন্তু ভালো একটা স্টকের পর্যায়ে চলে আসছে রবি। আর রবির ক্ষেত্রে আমরা যদি তার রেকর্ড ডেটটা দেখেছিল কবে 18 ফেব্রুয়ারি 2023 সালে কিন্তু রেকর্ড ডেটটা ছিল। তো সেই ক্ষেত্রে আশা করা যায় জানুয়ারি ফেব্রুয়ারির মাঝে কিন্তু রেকর্ড ডেট হতে তার একটা ঘোষণা করবে, এর আগে কিন্তু
স্টকটি যদি আপনি একটা ভালো একটা পজিশন দেখে যদি আপনি মুভমেন্ট নিতে পারেন তাহলে কিন্তু আপনার ফিউচারটা একটা ভালো একটা প্রফিট টেক করার সম্ভাবনা রয়েছে রবি থেকে। তো নেক্সট স্টকটি নিয়ে কথা হলো সেটা হচ্ছে এসপি সিরামিক্স নিয়ে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে, অনেকে বিভিন্নভাবে, আর এসপি সিরামিক্স নিয়ে অনেকে আটকে আছেন, আমার কাছে মেসেজ দিচ্ছেন। তো এটা নিয়ে রিকোয়েস্ট বেশি থাকে, আমি একটু কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আরএসআই কিন্তু ডাউন ট্রেন্ড শো, যদিও এটা খুব শার্পলি না, বাট দেখাচ্ছে যে কিন্তু ডাউন ট্রেন্ড মুভমেন্ট করতেছে। অর্থাৎ এটা গতকালকের অর্থাৎ 28 তারিখে মুভমেন্টের উপর ভিত্তি করে কিন্তু ডাউন ট্রেন্ডটা শো করতেছে। পাশাপাশি আমরা যদি দেখি এমএসসিডি হিস্টোগ্রামের ক্রসওভারটা দেখি, এটাও কিন্তু রেসপেক্টিভলি কিন্তু এটা আপ ট্রেন্ড হওয়ার একটা চান্স নেই, যদিও শার্পলি যাচ্ছে না, কিন্তু একটা টাইমিং ফ্যাক্টরে কিন্তু এটা ক্রসওভার হয়ে যাবে, অর্থাৎ খুব শার্পলি একটু ফ্ল্যাট হয়ে যাচ্ছে, তার মানে একটু সময় লাগবে, অর্থাৎ হয়তো আরো রবিবার বা সোমবার পরে হয়তো দেখা যাচ্ছে যে এটা হয়তো ক্রসওভারটা হতে পারে, স্ট্রেংথ একটু কম এখানে। তো এখন আমরা দেখবো যে হচ্ছে ডেওয়াই যদি আমরা ক্যান্ডেলটা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে ক্যান্ডেলটা এখানে শো করেছে কিন্তু ভলিউমও কিন্তু বাড়ছে, অর্থাৎ বায়ার এই লেভেলে কিন্তু বায়ার চলে আসছে। যেমন 27 তারিখ কিন্তু তার ভলিউম ছিল কম এবং 28 তার ভলিউমটা বেড়ে গেছে। তো এতে মিন করা যাচ্ছে যে এই প্রাইজে কিন্তু অনেকেই কিন্তু বাই করতে আগ্রহী, এবং সেক্ষেত্রে যারা এখান থেকে এই লেভেলে যারা বাই করেছে তারা কিন্তু প্রফিট টেক করেছেন, সেক্ষেত্রে কিন্তু স্টকের মুভমেন্টটা ভালো, যেন বায়ার চলে আসছে। সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এইভাবে যদি মুভমেন্ট করে তাহলে কিন্তু স্টকটি 14.80 টাকা তার একটা ভালো রেজিস্ট্যান্স আছে এখানে, এখানে এই লেভেলে যাওয়ার পর হয়তো সে আবার মুভমেন্ট করতে পারে, অথবা 14.80 বা 14.50 এই লেভেলও আসতে পারে। 14.50 থেকে 14.80 এই লেভেলে কিন্তু একটা তার রেজিস্ট্যান্স সে ফিল করতে পারে। হ্যাঁ, 14.70 থাকতে পারে। তো এই জাস্ট হুবহু তো হবে না, প্লাস মাইনাস, অর্থাৎ 14.50 থেকে 14.80 লেভেল, এই লেভেলের মাঝে কিন্তু সে এই স্টকটি কিন্তু যাওয়ার পর কিন্তু একটু রেজিস্ট্যান্স ফিল করতে পারে, দেন একটি কারেকশন মোড়ে এসে কিন্তু আবার 16.40 লেভেলে যাওয়ার পরে এই স্টকটি কিন্তু আবার একটু মুভমেন্টে গিয়ে এভাবে করে করে কিন্তু এই স্টকটি কিন্তু এই টোটাল এই যে হল্টেড যে ছিল ডাউন ট্রেন্ড হয়ে, মানে অর্থাৎ নেগেটিভ হল্ট হয়ে যে ডাউন ট্রেন্ড অক্ষুণ্ণ রেখেছিল, ওটা কিন্তু আবার এখন কিন্তু সে আপ ট্রেন্ডে যাবে। অর্থাৎ এখানে যদি কেউ বিনিয়োগ করতে চান বা যারা আছেন ধৈর্য ধরে থাকতে পারেন, আমার মনে হয় এই স্টকটি থেকেও আপনি একসঙ্গে কিন্তু এই স্টকটি এই জায়গায় আসবে 42 টাকা সামথিং। এখন সামথিং একটা সমস্যা হচ্ছে, এটা কোনো না কোনো সবগুলো স্টকের ক্ষেত্রে কোনো না কোনো সময় একটা সিচুয়েশন আসে, আবার কিন্তু স্টকটি ঘুরে যায়, এটাই তো নিয়ম। তো যারা আমি বলবো যে ট্রেড করতে চান তারা শর্ট টার্মের জন্য এই লেভেলে যদি বিনিয়োগ করে তাহলে কিন্তু আপনি 2-3-4 টাকার মধ্যে কিন্তু একটা প্রাইস গ্যাপ পাবেন। আর যদি যারা আগে বিনিয়োগ করেছিলেন তারা এখানে অ্যাভারেজ করতে পারেন অথবা একটু ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে প্রফিট টেক করতে পারেন। আর আমি সবসময় বলি যে কোনো স্টক থেকে কিন্তু প্রফিট করা সম্ভব যদি আপনি ফেস ওয়াইজ বিনিয়োগ করেন, অর্থাৎ যেখান থেকে স্টকটি ডাউন ট্রেন্ড শেষে আপ ট্রেন্ড নেবে, যদি এই লেভেলটাতে আপনি বিনিয়োগ করেন, আর তাহলে যদি আপনি যদি যেখান থেকে রেজিস্ট্যান্স ফিল করছে এখানে যদি আপনি সেল করে দেন তাহলে কিন্তু আপনি প্রফিট শর্ট টার্ম প্রফিট টেক করতে পারেন। এটা হচ্ছে যারা এক্সপার্ট তাদের জন্য। আর যারা খুব বেশি একটা ভালো ক্যান্ডেল বুঝেন না বা হিসাব নিকেশ ওরকম ভালো, তারা কিন্তু বিশেষ করে আপনার সাপোর্ট জোনগুলোতে যদি বিনিয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো একটা প্রফিট টেক করতে পারেন। তো এসপি সিরামিক নিয়ে একটাই কথা যে এই স্টকটি কিন্তু বর্তমানে আপ ট্রেন্ড ধারায় আছে, আপ ট্রেন্ড বলতে হ্যাঁ কন্টিনিউশন করতে বাউন্স ব্যাক করে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনারা যদি ফেজেস বিনিয়োগ করেন অথবা যদি এই লেভেলে বিনিয়োগ করতে পারেন বা এভারেজ করতে চান তাও কিন্তু করার সম্ভাবনা রয়েছে। এবং একসঙ্গে তো স্টকটি অ্যাটলিস্ট স্টকটি কিন্তু 30 টাকা আগে কিন্তু থামতেছে না, 30 টাকা 50 পর্যন্ত সে কিন্তু বিভিন্ন আপস এন্ড ডাউনস করে করে কিন্তু এই লেভেলটা যাওয়ার পরে কিন্তু আবার একটু কারেকশন মুড়ে এসে আবার কন্টিনিউ করে করে কিন্তু এই অর্থাৎ 43 টাকা লেভেল সে যাবেই। তো এই ছিল এসপি সিরামিক্স নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করা, আশা করি মেসেজটা আপনাদের কাজে লাগবে। নেক্সট স্টকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যমুনা অয়েল নিয়ে অনেকে রিকোয়েস্ট করেছিলেন, যমুনা অয়েল নিয়ে কথা বলা পড়বে। একটা কথাই বলবো এখানে, এটা একটা ভালো স্টক। তো যমুনা অয়েল নিয়ে যদি আমরা একটু তার অ্যানালাইসিসটা একটু দেখে নিই। যমুনা অয়েলের আমরা যদি দেখি তো ফুয়েল এন্ড পাওয়ার সেক্টর আমরা জানি এটা একটা ভালো একটা স্টক, এবং তার টোটাল সিকিউরিটিজ হচ্ছে 11 কোটি, আর কারেন্ট পি রেশিওটা ভালো 5.39, আর ইপিএস এর গ্রোথ চমৎকার এবং তার রিজার্ভও ভালো 2186, এবং এখানে কিন্তু সরকারি একটা কোম্পানি, এটা গভ মেজর। ইপিএস এর গ্রোথ প্রায় 15% গ্রোথ নিয়ে আসছে, আর ডিভিডেন্ড গ্রোথ 10%, লাস্ট ইয়ারে ছিল 22 ছিল 120%, 2023 ছিল 130%। নেট প্রফিট গ্রোথ ভালো। তো ঠিক আছে, এখন আমরা দেখবো তার রেকর্ড ডেটটা কবে ছিল।
রেকর্ড ডেট হচ্ছে নভেম্বরের 14 ডিসেম্বর হচ্ছে রেকর্ড ডেট, ডিক্লেয়ার 13 নম্বরে, আর রেকর্ড ডেট হচ্ছে 14 ডিসেম্বর, যেখানে 130% কিন্তু ক্যাশ এখানে ডিক্লেয়ার করা আছে। আর আমরা আগের বছর কত ছিল তার ক্যাশ ডিভিডেন্ড 130%, এবারও কিন্তু 24 সালের জন্য কিন্তু সেমটাই রেখেছে। 24 সালের সরি 24 সাল ঘোষণা হয়নি এখনো, হ্যাঁ ঠিক আছে। ও এই যে 27 জানুয়ারি হয়ে গেছে 24 সালে, তো এটা 23 সালে পারফরমেন্স। তো আমরা আশা করবো যে যেহেতু এখন এটা পজিটিভ আছে তার, এটা যেহেতু তার এপিএস এর গ্রোথে পজিটিভ আছে, তার মানে 24 সালে কিন্তু এটা আশা করি তার ডিভিডেন্ডের হিস্ট্রিটা পরিবর্তন আসবে, আরো বেটার করবে। তো যমুনা অয়েল নিয়ে আমরা যদি তার অ্যানালাইসিসটা দেখি, তো দেখবো যে এখানে আরএসআইটা কিন্তু বলতেছে কিন্তু যথেষ্ট পজিটিভ মুভমেন্টে মুভ করতেছে, এটা পজিটিভ সিগন্যাল দিচ্ছে, এবং এমএসসিডি কিন্তু ক্রসওভার কিন্তু অলরেডি মানে গোয়িং টু বি ক্লোজ, মানে জাস্ট হয়তো আমার মনে হচ্ছে রবিবারের মধ্যে এটা এমএসসিডি ক্রসওভার করে ফেলে ভালো একটা ভলিউম নিয়ে, এবং বায়াররা কিন্তু অ্যাক্টিভ আছে এখন, এবং এই ক্যান্ডেলে কিন্তু তাই প্রমাণ করতেছে। এই ক্যান্ডেল কিন্তু স্পষ্ট বলে দিয়েছে ভলিউমও বেশি আছে এবং সিগন্যালটাও ভালো দিয়েছে, তার মানে এই স্টকটির নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে 195 টাকা। 195 টাকা একটা ভালো রেজিস্ট্যান্স, ইতিপূর্বে 195 টাকা ডাউন টাচ করার পরে কিন্তু স্টকটি কিন্তু 12 নভেম্বরের পর থেকে কিন্তু নেগেটিভলি রান করতে থাকে, অর্থাৎ কারেকশন ফেজে আছে। আর বর্তমানে কিন্তু আমরা দেখতেছি মুভিং অ্যাভারেজের উপরে মুভ করতেছে, যার মানে একটা পজিটিভ ট্রেন্ড, এবং এই ক্ষেত্রে তার রেজিস্ট্যান্স 195 টাকা, যদি এটাকে ওভারকাম করতে পারে তাহলে 198 টাকাতে পর্যন্ত যাওয়ার যথেষ্ট সম্ভাবনা। এখানে যাওয়ার পরে হয়তো স্টকটি আবার একটু কারেকশন ফেজে এসে আবার নতুন করে কিন্তু আপ ট্রেন্ড করে করে কিন্তু স্টকটির রেজিস্ট্যান্স থাকবে নেক্সট হচ্ছে 214 টাকা লেভেল পর্যন্ত যাওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো যারা যমুনা অয়েলে শর্ট টার্মের জন্য বিনিয়োগ করতে চান তারাও করতে পারবেন, আপনি 198 পর্যন্ত ওয়েট করতে পারবেন। আর যারা আছেন অলরেডি আমার মনে হয় একটু অবজার্ভ করলে 198 টাকা লেভেল, যারা এই লেভেলে বিনিয়োগ করেছেন অর্থাৎ 180-85 লেভেলে যারা বিনিয়োগ করেছিলেন তারা কিন্তু 198-95 লেভেলে কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো যমুনা অয়েল এ ছিল যমুনা অয়েল নিয়ে ডিসকাশন করা। আর নেক্সট স্টকটি হচ্ছে জেমিনি সি ফুড নিয়ে অনেকে রিকোয়েস্ট করেছিলেন, তো আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে আমি একটু আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আরএসআইটা কিন্তু যথেষ্ট পজিটিভলি আপ ট্রেন্ডের মুভমেন্ট করতেছে, পাশাপাশি এমএসসিডি হিস্টোগ্রাম বারটা কিন্তু অলরেডি এখানে দুইটা আমরা দেখছি যে হিস্টোগ্রাম বার দিয়ে দিয়েছে, তার মানে স্টকটি কিন্তু এখন বাউন্স ব্যাক মুভমেন্টে অর্থাৎ আপ ট্রেন্ড ধারায় যাওয়ার একটা প্ল্যান করতেছে। এখন আমরা দেখব যে ডে চার্ট ক্যান্ডেলটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টকটি কিন্তু বর্তমানে যেভাবে রান করতেছে ভলিউম যথেষ্ট ভালো এবং পজিটিভলি মুভ করতেছে, যদিও এখানে সেলারদের আধিক্য অনেক বেশি, তারপর যেহেতু মুভিং অ্যাভারেজ উপর এখন যেতে পারে না, তার মানে স্টকটি কিন্তু এখনো পুরোপুরি কিন্তু আপ ট্রেন্ড মেইনটেইন করতে পারতেছে, এবং সেই ক্ষেত্রে স্টকটির আগামীতে তার সবচেয়ে বড় রেজিস্ট্যান্স 182 টাকা 90 পয়সা। যদি স্টকটি 182 টাকা 90 পয়সা এই লেভেলটাতে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে যদি এই 182 টাকা 90 পয়সা এই লেভেলটাতে যদি সে টাচ করে উপরে যেতে পারে তাহলে কিন্তু আপ ট্রেন্ডে যাবে। তো পরবর্তীতে তার রেজিস্ট্যান্স হবে 198 টাকা, এরপরে হচ্ছে 205 টাকা। তো 205 টাকা লেভেলে কিন্তু 205 বা তার উপরে যাওয়ার যথেষ্ট একটা সম্ভাবনা রয়েছে যদি ভালো ভলিউম এখানে পায়। তো জেমিনি সি ফুড অনেকটাই কারেকশন আসছে, এখন কিন্তু স্টকটি কিন্তু আপ ট্রেন্ড দেওয়ার একটা সময় চলে আসছে। তো যারা জেমিনি সি ফুডে অলরেডি বিনিয়োগ করে আছেন বা বিনিয়োগ করার প্ল্যান করতেছেন, আমার মনে হয় আপনার যে ফেজ ওয়াইজ বা যদি এখানে ধৈর্য ধারণ করতে পারেন স্টকটি কিন্তু অনেক উপরে যাওয়ার সম্ভাবনা আছে। এই লেভেলগুলো তো যাবে 100, কারণ এটা হল্টেড ছিল, তো এগুলো সে ওভারকাম করে যাবে, অর্থাৎ 293-300 লেভেল হতে যাবে এক সময়। তো বর্তমান হচ্ছে যে তার জন্য রেজিস্ট্যান্স 182 টাকা, এটাকে ওভারকাম করে 198 টাকা, দেন হচ্ছে যাবে 205 টাকা। এই তিনটা লেভেল টাচ করবে, হয়তো সময় লাগবে, কিন্তু টেকনিক্যালিসিস বলতেছে যে এই তিনটা ব্যারিয়ার ভেঙে, অর্থাৎ এই তিনটা ব্যারিয়ারকে সে ভেঙে কিন্তু এই স্টকটি কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেক উপরে গিয়ে আপনার 296 টাকা লাস্ট এই মুভমেন্টে তার শেষ করবে হচ্ছে 296 টাকা যাওয়ার পরে এই লেভেলে যে এই ফেজে যে মুভমেন্ট এটা এসে ক্লোজ করবে। এখান থেকে গিয়ে আবার নতুন করে আবার একটু কারেকশন ফেজে এসে আবার নতুন করে আপট্রেন্ড করে এই যে গ্যাপটা, এই পুরো গ্যাপটাই কিন্তু সে ফিল আপ করবে একসময়। এই যে গ্যাপটা হিউজ গ্যাপ আসে না কেন, এই গ্যাপটা পুরোটা কিন্তু ফিল আপ করতে হবে তাকে, ফিল আপ করে কিন্তু আবার নতুন করে আপট্রেন্ড যাবে। এই জন্য একটু যারা ধৈর্য ধরে বিরোধ করতে পারেন স্টক, বা যারা অনেক লস করেছেন একটু সময় লাগবে, স্টকটি কিন্তু একসময় ওই লেভেলে যাবে। আর যারা ফেজ ওয়াইজ বিনিয়োগ করতে চান তারা ওই যে বললাম যে আপনি যদি ভালো বুঝেন তাহলে কিন্তু যে কারেকশন শেষে যে পয়েন্ট থেকে স্টকটি যদি
মুভমেন্টে যায় তখন যদি আপনি বাই করেন, আর যেখান থেকে রেজিস্ট্যান্স ফিল করে স্টকটি ডাউন ট্রেন্ডে চলে যাচ্ছে তখন যদি আপনি সেল করে দেন, যেমন এই লেভেলটায়, যেমন আমি আবার বলছি যে আপনি যদি দেখতেছেন যে দীর্ঘ কারেকশনে পড়ে এখান থেকে কিন্তু মুভমেন্টে যাচ্ছে স্টকটি, আপনি এখানে বাই করার পর দেখতেছেন যে মুভমেন্ট করতেছে, তো আপনি যে ভালো ক্যালকুলেশন পর্যন্ত দেখছেন যে এইখানে রেজিস্ট্যান্স হচ্ছে, তো বারবার সে পিকগুলো দিচ্ছে, দেওয়ার পরে আর উপরে যেতে পারতেছে না, তখন যদি আপনি সেল করে দেন তাহলে কিন্তু আপনি এখানে একটা ভালো একটা প্রফিট জেনারেট করতে। তেমনি আবার যখন স্টকটা আবার যখন কারেকশন ফেজে এসে যখন দেখবেন যে এখান থেকে মুভমেন্ট নিচ্ছে, ক্যান্ডেল দিচ্ছে, তখন কিন্তু আপনি এখানে বাই করে কিন্তু আবার এই জায়গায় কিন্তু সেল করে দিতে পারেন, তার মানে এখান থেকে কিন্তু প্রফিট পাচ্ছেন। অর্থাৎ যারা ক্যালকুলেশনটা বুঝেন তার জন্য খুব ইজি, আর যারা ক্যালকুলেশন কম বুঝেন তার জন্য আমি বলবো যে সাপোর্ট জোনগুলোতে, যে এইগুলো বর্তমানে সাপোর্ট জোন, একসঙ্গে কিন্তু এই লেভেলে আর এই স্টকটাকে পাওয়া যাবে না, তো এই সাপোর্ট জোনে যদি আপনি বিনিয়োগ করতে পারেন তাহলে আপনি ফিউচারে ভালো একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। তো এই ছিল আপনাদের রিকোয়েস্টেড, এবং আমার কিছু মার্কেট স্টাডি নিয়ে কিছু স্টক নিয়ে কথা বলে, এবং আগামী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্সটা কেমন মুভমেন্ট করবে ওই স্টকগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলেছি। তো আশা করি আপনাদের কি কিছুটা হলেও বিনিয়োগে কাজে লাগবে। আর বেক্সিমকো আলোচনা করলাম, জেমিনি করলাম, যমুনা ওয়েল করা হলো, এসপি সিরামিক করা হলো, রবিও করা হলো, ঢাকা সবগুলোই টাচ করা হয়েছে। তো নিশ্চয়ই আপনাদের বিনিয়োগ সুরক্ষিত থাকুক এই প্রত্যাশাই করি। আর যখন কোনো স্টকে আপনি ইনভেস্ট করবেন তার আগে অবশ্যই আপনাকে ভালো করে অ্যানালাইসিস করে কিন্তু আপনাকে স্টকটাতে ইনভেস্ট করতে হবে। তো আগামীতে নতুন কোনো স্টক নিয়ে বা নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, কথা বলবো। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সবার বিনিয়োগ সুরক্ষিত থাকুক। আসসালামু আলাইকুম।